Hello, everybody. We are staying home. We are locked at home due to corona crisis. Therefore, we are taking classes this way because studies cannot be stopped. On that note, today we will try to learn something related to transformation kinds of sentence. So let us try. At first, we have to understand what is there in a sentence. In a sentence, there are one clause or some clauses. What is clause? Clause is part or parts of a sentence. Okay? Part of a sentence is called clause. বাক্যের অংশ. Even phrase is also a part of a sentence. But what is the difference between a phrase and a clause? Can you say? Phrase is just some words, a group of words. Okay? But in clause, we see there is subject, there is a verb. Okay? But in phrase, there is no such things like subject, verb, or anything, just some words, a group of words. Anyways, so what is clause? Clause is a group of words that contains a subject and a predicate. Note that even phrase is also a group of words, but different lies where? Different lies there in having a subject and a predicate. So clause is a group of words that contains a subject and a predicate, and phrase is just a group of words. Anyways, today's concern is clause, not phrase. Classification of clause. There are mainly two types of clause: principal clause or subordinate clause. Principal clause or independent clause. Clause that can act independently. Subordinate clause or dependent clause is that clause which cannot relate a meaning without taking help from some other clause or some other part of the sentence. আমি বাংলায় বলি একটু ভালো করে যাতে বুঝতে পারো। দুই রকম ক্লজ হতে পারে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটা হচ্ছে নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কিছুর উপরে নির্ভর করতে হয় না। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই ক্লজ যেটা অন্যের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে একটা ক্লজ হলেও সে প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া কোনোভাবেই অর্থ প্রকাশ করতে পারে না, মিনিংফুল হয় না। কিভাবে হয় না সেটা আমরা পরে দেখব। তার আগে আমি আরেকটা রিলেভেন্ট জিনিস দেখাই। ও বাই দ্য ওয়ে, প্রিন্সিপাল স্পেলিংয়ের দিকে নজর দাও। প্রিন্সিপাল স্পেলিংটা দেখো। এই প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান। যেমন আমাদের প্রিন্সিপাল স্যার, প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, তার ক্ষেত্রেও সে একই বানান। কিন্তু আরেকটা প্রিন্সিপাল আছে না, PRINCIPLE, সেই প্রিন্সিপাল কিন্তু এই প্রিন্সিপাল এক না। কিন্তু তোমরা এই ভুলটা করো। সো আমি যখনই ক্লাসে এটা পড়াই আমি একবার মনে করাই দিই যে প্রিন্সিপাল যখন প্রধান বুঝাবে তখন PAL, আর যদি কোনো আদর্শ বুঝায়, কোনো নৈতিক বা মোরাল অবস্থানের কথা বোঝায় তখন PLE। এনিওয়েজ, এই প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ ছাড়া আর একটা ক্লজও আছে, কিন্তু তাকে অন্য ক্যাটাগরিতে ঠিক নেওয়া যায় না, এই জন্য আমি অন্য ক্যাটাগরিতে তাকে দেখাচ্ছি না। সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ অ্যাকচুয়ালি সাম সর্ট অফ প্রিন্সিপাল ক্লজ। বিষয়টা এমন, যখন একটা সেন্টেন্সে এমন ক্লজ থাকে যে ক্লজটা অপর ক্লজটার হেল্প ছাড়াই অর্থ প্রকাশ করতে পারছে। দুইটা ক্লজই, একটা সেন্টেন্সে দুটো ক্লজ আছে, এরা উভয়ই একে অপরের হেল্প ছাড়াই অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু
তবুও দুইজন একত্র মিলেও একটা অর্থ প্রকাশ করছে, অর্থাৎ সে চাইলে ডিপেন্ডেন্টলি অর্থ প্রকাশ করতে পারে, তবুও সে তারই মতো আর একজনের সাহায্য নিয়েই কোনো একটা অর্থ প্রকাশ করছে, অর্থাৎ পরস্পরের সাথে কোঅর্ডিনেট করছে। কোঅর্ডিনেট শব্দের মানে কি? সহযোগিতা। ওকে, তো এই দুটো ক্লজ যেহেতু পরস্পরকে কোঅর্ডিনেট করে, একে অপরের পরিপূরক হয়, একে অপরকে সহযোগিতা করে, এই জন্য এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, এরপর কি আছে? স্ট্রাকচার বেসড ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। সিম্পল ক্লজে আমরা কি দেখি? সিম্পল ক্লজে আমরা দেখি একটাই ক্লজ থাকে, একটাই ক্লজ, সেই ক্লজটাই একটা বাক্য, একটা সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে দেখি আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো অবশ্যই থাকতে হবে, না হলে তো সেন্টেন্সই হবে না। তো কমপ্লেক্স সেন্টেন্সে দেখা যাচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটা বা আরও বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। অর্থাৎ আমি কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনব? যখন দেখব কোনো সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে আর একটা বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে, তখন সেটা আমরা চিনব কমপ্লেক্স ক্লজ হিসেবে। ঠিক আছে, এবার কম্পাউন্ড ক্লজ কী করে চিনব? ওই যে কিছুক্ষণ আগে কোঅর্ডিনেট ক্লজের কথা বলেছিলাম, যে দুইটা অথবা তার থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন একত্রিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে। আমি সেন্টেন্সটা একটু পড়ি, যেটা আমি লিখেছি। টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস জয়েন্ড বাই লিঙ্কিং ওয়ার্ডস। কম্পাউন্ড সেন্টেন্সে কী হয়? একাধিক, দুই বা ততোধিক স্বাধীন ক্লজ পরস্পরের সাথে যুক্ত হয় কিছু সংযোজক শব্দ দিয়ে। এই সংযোজক শব্দ বা লিঙ্কিং ওয়ার্ডসগুলো হতে পারে অ্যান্ড, বাট, অর, নর, ফর, ইয়েট, হাউএভার, দেয়ারফর, এরকম অনেক কিছুই হতে পারে। তাহলে আমরা চিনতে পারবো কি না, এটা হচ্ছে তোমাদের প্রথম চ্যালেঞ্জ। আইডেন্টিফাই করতে পারাটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ, যে আমরা চিনতে পারছি কি না কোনটা কোন ক্লজ। তারপরে কাজ হচ্ছে যে এই যে এই এই স্লাইডে জিনিসটা দেওয়া আছে এটা মনে রাখা, যে আমি যদি চিনতে পারি যে কোনটা কোন ক্লজ, দ্বিতীয় ধাপে আমাকে যেটা করতে হবে, আমাকে দেখতে হবে যে যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যে কী আছে। যদি দেখি একটাই ক্লজ আছে, আমরা বুঝে নিব যে এটা সিম্পল সেন্টেন্স। যদি দেখি যে দুইটা বা তিনটা ক্লজ আছে, এর মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অন্যটা বা অন্য দুটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আমরা চোখ বন্ধ করে বুঝে নিব যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর যখন দেখব যে দুইটাই ডিপেন্ডেন্ট ক্লজ আছে, অর্থাৎ দুইটা ক্লজই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে অপরজনের সাহায্য ছাড়া, তবুও এরা দুজন একসাথে মিলেই কোনো একটা অর্থের প্রকাশ ঘটাচ্ছে, যখন এরকম আমরা দেখব তখন আমরা বুঝবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে চেনাটা খুব সহজ না? গ্রেট। তাহলে তোমাদের কাজ হলো এই সেন্টেন্সগুলোকে একটু আইডেন্টিফাই করো, একটু দেখো তো বুঝতে পারছো কি না যে এই তিনটা সেন্টেন্স কোনটা কোন ধরনের সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা কি আছে? এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট। সেন্টেন্সটা আবার পড়ো। আ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট। আমার মনে হয় না যে এই সেন্টেন্সটার জন্য অনেক সময় নেওয়ার কিছু আছে, তোমরা খুব অনায়াসেই বলে ফেলতে পারবা যে এখানে একটাই ক্লজ আছে এবং সেই ক্লজটা অর্থবোধক, অর্থাৎ এই ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট, তার কারো উপর নির্ভর করতে হচ্ছে না। সো এটা হলো একটা সিম্পল ক্লজ। ইট ইজ আ সিম্পল ক্লজ because it's of it's having just one clause. Second sentence, none can receive any reward unless he works hard. I hope you are writing. Write it down, then think it about. None can receive any reward unless he works hard.
ক্লজ আছে কয়টা? দুইটা। একটা ক্লজ হচ্ছে নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড, আর একটা ক্লজ হচ্ছে আনলেস হি ওয়ার্কস হার্ড। নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড এটা একটা ক্লজ, অপর ক্লজ হচ্ছে আনলেস হি ওয়ার্কস হার্ড। এখন দেখো তো এর মধ্যে কোনোটা আছে কি না যেটা ডিপেন্ডেন্ট? নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড এটা কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? ইয়েস, এটা ইন্ডিপেন্ডেন্ট। কারণ আনলেস হি ওয়ার্কস হার্ড যদি আমরা বাদও রাখি, শুধু নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড যদি দেই, তাহলেও এটা একটা অর্থ প্রকাশ করছে। আর আনলেস হি ওয়ার্কস হার্ড এই অংশটুকু যদি আমরা শুধু দেই, নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড এই অংশটা যদি না দেই, তাহলে কি হচ্ছে? শুধু আনলেস হি ওয়ার্কস হার্ড এটা কি কোনো বাক্য হতে পারে? এর মানে কি, যদি না সে কঠোর পরিশ্রম করে, বাংলায় চিন্তা করে দেখো তো, যদি না সে কঠোর পরিশ্রম করে, এটা কি কোনো বাক্য হতে পারে? পারে না। এটাকে একটা বাক্য হওয়ার জন্য অবশ্যই এর প্রথম যে ক্লজটা আছে নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড, এটার উপর নির্ভর করতে হচ্ছে। তখন একটা অর্থ প্রকাশ হয় যে যতক্ষণ না মানুষ কঠোর পরিশ্রম করে, কেউ কোনো রিওয়ার্ড বা পুরস্কার পায় না। তাহলে কেউ রিওয়ার্ড পায় না এই অংশটা যদি আমি আনি, তখন আনলেস হি ওয়ার্কস হার্ড বা যতক্ষণ সে কঠোর পরিশ্রম না করে এই অংশটুকু তখন একটা বাক্যের মর্যাদা পায়, তার আগ পর্যন্ত পায় না। তাহলে এই সেন্টেন্সে আমরা কি দেখছি? একটা আছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অন্যটা আছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ওয়ান প্রিন্সিপাল ওয়ান সাবঅর্ডিনেট এই কম্বিনেশনের যে সেন্টেন্স, সেটা কোন ধরনের সেন্টেন্স? ইয়েস, সেটা কমপ্লেক্স সেন্টেন্স। ওয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ওয়ান অর মোর দ্যান ডিপেন্ডেন্ট, ওয়ান প্রিন্সিপাল ওয়ান অর মোর দ্যান সাবঅর্ডিনেট ক্লজ মিলে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো তার মানে দ্বিতীয় সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। লেটস টক অ্যাবাউট দ্য থার্ড সেন্টেন্স। Jim and Della sacrificed their dearest possessions in order to buy nice Christmas presents for each other. এটা কোন ধরনের সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স না? না, আমি ভুল বলেছি? সিরিয়াসলি? কেন অ্যান্ড আছে যে? এই অ্যান্ডটা আসলে কি করছে? দুটা বাক্যকে কি এক করছে? দুটো ক্লজকে কি এক করছে? না, এই অ্যান্ডটা দুটো ওয়ার্ডকে যুক্ত করছে, জিমকে এবং ডেলাকে। সো এই অ্যান্ডটা আছে বলেই এটা কম্পাউন্ড সেন্টেন্স এরকম ভাবার কোনোই কারণ নেই। অ্যান্ড থাকলেই কম্পাউন্ড সেন্টেন্স হয় না। অ্যান্ড যদি দুইটা ক্লজকে কম্বাইন করে এবং এই দুটা ক্লজ যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, তখন গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়। শুধু অ্যান্ড থাকলেই কম্পাউন্ড সেন্টেন্স হয় না। তো জিম অ্যান্ড ডেলা sacrificed their dearest possessions in order to buy nice Christmas presents for each other. ক্লজ কটা আসে আসলে তাহলে? জিম অ্যান্ড ডেলা sacrificed their dearest possessions, ভার্ব কয়টা আছে? স্যাক্রিফাইসড এই বাক্যের ভার্ব, একটা ভার্ব আছে। ক্লজ হতে গেলে ভার্ব থাকতে হয় না? ক্লজ হতে গেলে ভার্ব থাকতে হয়, একটা ভার্ব আছে, তার মানে একটা ক্লজ আছে। তারপরে বাকি অংশ কি আছে? দেয়ার ডিয়ারেস্ট পজিশন ইন অর্ডার টু বাই নাইস ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার। আর কোনো ক্লজ আছে? আর কোনো ক্লজ নাই। ভার্ব একটা আছে, টু ভার্ব আছে, ইনফিনিটিভ টু, ইন অর্ডার টু সাথে বাই যুক্ত করে আছে। ওটা কারণে কি এটা কোনো ক্লজ হচ্ছে না। তাহলে এখানে একটাই ক্লজ আছে, লাইক সেন্টেন্স নাম্বার এ নাম্বার সেন্টেন্স আর সি নাম্বার সেন্টেন্স, দুটাতেই একটাই ক্লজ, অর্থাৎ দুইটাই সিম্পল সেন্টেন্স। যদিও একে দেখলে তোমরা চোখ বন্ধ করে বলে দেবা যে এটা সিম্পল সেন্টেন্স। সি তোমাকে হয়তো কাউকে সবাইকে না, কাউকে হয়তো একটু কনফিউশনে ফেলবে যে এত বড় সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, এত বড় সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই।
এখন কাজ হচ্ছে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেন্টেন্স 3টা লেখো এবং আনসার করো। তোমরা এই সময় যে কাজটা করবা, ক্লাসটাকে পজ করবা। ক্লাসটাকে পজ করে যতটা সময় তোমার লাগবে সেন্টেন্স 3টা খাতায় লিখতে এবং তার অ্যান্সার লিখতে, ততক্ষণ ক্লাস পজডই থাকবে। ভেবে নাও আমি সামনে আছি, ফুল অনেস্টি দেখাবা, সেলফ নলেজ যেন হয়, নিজেকে জানার একটা সুযোগ, কোনো চিটিং হবে না। আর আমি যেটা করতে পারতাম, আমিও থেমে থাকতে পারতাম, কিন্তু অহেতুক লেংদি হবে ক্লাসটা, অহেতুক লার্জ হবে ক্লাসটা, এই জন্য আমি টাইম দিচ্ছি না, আমি ক্লাস কন্টিনিউ করছি। কিন্তু তোমরা এই পর্যায়ে পজ করবা, সেন্টেন্স 3টা লিখবা, অ্যান্সার করবা, তারপরে ক্লাস শেষ রান করাবো আবার। সো পজ। এখন আবার আমার কথা শুনছো, তার মানে নিশ্চয়ই রিলিজ করেছো, পজ থেকে সরিয়ে দিয়েছো নিশ্চয়ই, এবং বাই দিস টাইম তোমরা নিশ্চয়ই সেন্টেন্স 3টা লিখে অ্যান্সারও করে ফেলেছো। তাহলে দেখি অ্যান্সারগুলো কী হতে পারে। প্রথমটা, এ ফ্রেন্ড হু ইজ ট্রু ইজ অ্যান অ্যাসেট। A friend who is true is an asset. ওটা কি ছিল? A true friend is an asset. তো এটাকে ভেঙে 2টা ক্লজ করা গেছে কি না? A friend who is true, এটুকু একটা ক্লজ, is an asset, he is an asset, অ্যাকচুয়ালি হিটাকে আমরা উজ্জ্ব রেখেছি, এটা আর একটা ক্লজ। তাহলে a friend who is true এই পোর্শনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর he is an asset এই পোর্শনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে হলো না কমপ্লেক্স সেন্টেন্স? A friend who is true is an asset. সেকেন্ড সেন্টেন্স যেটা ছিল, none can receive any reward unless he works hard, এখানে আনলেস না থেকে কিন্তু ইফ থাকতে পারতো। ইফ থাকলে কি হতো? ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড। ওকে, আনলেস এর কি বলে এটাকে, আনলেস শব্দটাকে ইফ নট দিয়েও রিপ্লেস করা যেতে পারে। ইফ নট, আনলেস মানেই হচ্ছে ইফ নট, যদি না। তো none can receive any reward without working hard, একটা ক্লজে নিয়ে আসা হয়েছে কিনা? আনলেস হি ওয়ার্কস হার্ডটাকে টোটালি তুলে দিয়ে উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট প্রিপজিশনটা এনে ভার্ব প্লাস আইএনজি করে ওই ভার্বের কার্যকারিতা নষ্ট করে দেওয়া হয়েছে, তাই না? এখন কি আর উইদাউট ওয়ার্কিং হার্ড যখন, তখন কি আর ওয়ার্কটা ভার্ব থাকছে না, এটা জিরান্ট হয়ে যাচ্ছে। Number C, Jim and Della sacrifice their dearest possessions to buy nice Christmas presents for each other. এটা সেন্টেন্স ছিল, তো টু বাইকে সরিয়ে দিয়ে কি করলাম, অ্যান্ড আনলাম, দিয়ে কি দিলাম, bought nice Christmas presents for each other. Jim and Della sacrificed their dearest possessions and bought nice Christmas presents for each other. এখন দেখো তো, জিম অ্যান্ড টেলা স্যাক্রিফাইস দেয়ার রিয়েলস পজিশন, এটুকু যদি আমরা বাক্যটুকু এই ক্লজটুকু যদি বাক্য হিসেবে রাখি, অ্যান্ড থেকে বাকি অংশ যদি ফেলে দেই, তাহলে এটা একটা অর্থবোধক বাক্য হচ্ছে কিনা? আবার জিম অ্যান্ড টেলা বট নাইস ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার, এটাও কিন্তু একটা অর্থবোধক বাক্য হচ্ছে। তো এই দুটো অর্থবোধক বাক্যকে যুক্ত করছি আমরা অ্যান্ড দিয়ে, এবং দুই পাশেই যেহেতু জিম অ্যান্ড ডেলা আছে, জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইস দেয়ার ডিয়ারেস্ট পজিশনস অ্যান্ড জিম অ্যান্ড ডেলা বট নাইস ক্রিসমাস প্রেজেন্টস, দুই জায়গায় যেহেতু জিম অ্যান্ড ডেলা আছে, আমরা আসলে শ্রুতি মাধুর্যের জন্য দ্বিতীয়বার জিম অ্যান্ড ডেলাকে রিপ্লেস করছি। কিন্তু জিম অ্যান্ড ডেলা ইজ দেয়ার, কীরকম বলো তো? আমাদের লাইফে স্রষ্টা, গড, ঈশ্বর, আল্লাহ যেভাবে আছে আমরা দেখতে পাই না, তার মানে কি সে নেই? সে তো আছে। আমরা হয়তো অনেকে ফিলও করতে পারি না, আমরা হয়তো অনেকে বিশ্বাসও করি না, স্টিল হি ইজ দেয়ার, রাইট? লাইক দ্যাট এই সেন্টেন্সেও জিম অ্যান্ড টেলা কিন্তু আছে, জাস্ট আমরা তাকে রেপিটেটিভ হয়ে সেন্টেন্সটা যাতে খারাপ না শোনায়, এই জন্য তাকে আমরা উজ্জ্ব রেখেছি। ঠিক আছে?
খুব সহজ, একদম 6-7 স্ট্যান্ডার্ডের জিনিস, এত বড় ক্লাসে এসে করানোরই দরকার নেই, তবুও একটু ঝালাই হচ্ছে, সুযোগ পাওয়া গেছে, সময় পাওয়া গেছে, সমস্যা কী। তো এবার হলো হোমওয়ার্ক, চট করে লিখে নাও, এক্সারসাইজ যা থাকবে। আবারও একই কথা, পজ করো, পজ করে এগুলো লিখে নাও। তোমার হোমওয়ার্ক আমি চেক করব না, কিন্তু হোমওয়ার্ক তোমার নিজেরই করতে হবে, নিজ গরজে, নিজেই নিজের টিউটর হয়ে যাও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।